ছোট্ট করে একটুখানি প্রশ্ন করতে চাই। মানে একটা হচ্ছে বাংলাদেশ যে ক্ষুব্ধ সেটা এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেটমেন্টের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। এটা নিয়ে কোনো কারোর মনে কোনো দ্বিমত থাকার কথা না, এটা সবাই বুঝতে পেরেছেন। জি অনেকে যেটা প্রশ্ন করছেন এবং বাংলাদেশের অন্দরেও এটা নিয়ে চর্চা শুরু হয়েছে গত 24 ঘন্টায়, যে ভাষা ব্যবহার করা হয়েছে। জি এবার এটা নিয়ে অনেকের কৌতূহল রয়েছে ভারতবর্ষের বুকে, যে এই ভাষাটা কি শুধুমাত্র ইন্ডিয়াকে অ্যাড্রেস করে, গ্লোবাল অডিয়েন্সকে অ্যাড্রেস করে, নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ অডিয়েন্সকে তার রাজনৈতিক একটা মেসেজ দেওয়ার প্রচেষ্টা হচ্ছে। কারণ যেভাবে এনসিপি বলো বা জামাত বলো, তারা যেভাবে বারবার বক্তব্য রাখছেন শেখ হাসিনার ক্ষেত্রে, এই যে শেখ হাসিনা ফিরবেন বলে শি হ্যাজ মানে স্টার্ড হর্নেস নেস্ট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারেক রহমান সরকার তারা যথেষ্ট ফাঁপড়ে পড়েছেন বলে অনেকে মনে করছেন। কারণ একদিকে তারা আহ্বান জানাচ্ছেন যে শেখ হাসিনা ফিরে আসুক, খুব ভালো, সেটা জায়েদুর রহমান বলেছেন, কিন্তু সত্যি যদি শেখ হাসিনা ফিরে আসেন এবং ঢাকায় বিমানে অবতরণ হয়, সেক্ষেত্রে কী ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হবে, কী পরিস্থিতি তৈরি হবে, সেটা নিয়েও যথেষ্ট আশঙ্কার একটা জায়গা রয়েছে। সেই জন্য একটা কোথাও গিয়ে নিজের ডোমেস্টিক অডিয়েন্সকে শান্ত করার একটা প্রচেষ্টা, এবং সেই কারণেই এই ধরনের বাক্য বিনিময় বলে অনেকে মনে করছেন। আপনি কিভাবে দেখেন? দেখুন, ব্যাপারটাকে আমি এইভাবে দেখছি। আহ, শেখ হাসিনা বাংলাদেশে উনি লম্বা সময় প্রধানমন্ত্রী ছিল, টানা 15 বছর ছিল, আনপ্রেসিডেন্টেড। বাংলাদেশে এত লম্বা সময় কেউ ছিল না। এবং ওনার শাসন আমল কিরকম ছিল সেটা আসলে আমরা ফার্স্ট হ্যান্ড বাংলাদেশে দেখেছি। সুতরাং এবং সেই শাসনটা কিভাবে শেষ হয়েছিল সেটাও আমরা উইটনেস করেছি। 2024-এর জুলাই এবং অগস্টে যেটা ঘটেছিল সেটাকে আসলে যেভাবেই এটাকে পোর্ট্রে করার চেষ্টা করা হোক না কেন, এটা ছিল একটা গণ অভ্যুত্থান এবং খুবই লার্জ স্কেলের গণ অভ্যুত্থান, অলমোস্ট বিপ্লবের স্কেলের। তো সেখানে যখন এবং একটা 21 ডে ডিউরেশনে বাংলাদেশে মোর দেন 1400 পিপল, যেটা জাতিসংঘের ইনভেস্টিগেশন বলছে এবং বাংলাদেশের সরকারি হিসাব আলাদা একটা আছে, বাট এগেইন ওই না সংখ্যার বিতর্কে না গিয়ে আমরা বললাম যে একটা বিশাল সংখ্যক মানুষ মারা গিয়েছে, যেটা শেখ হাসিনা, যার জন্য তাকে ডিরেক্টলি রেসপন্সিবল করে তার এগেনস্টে একটা সেন্টেন্সও দেওয়া, ডেথ সেন্টেন্সও দেওয়া হয়েছে। সো এখানে ব্যাপারটা কি হচ্ছে, এটা তো একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন যে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী যার এগেনস্টে মৃত্যু পরোয়ানা আছে, এবং যে পাশের দেশ তার নেইবারিং কান্ট্রিতে সে গিয়ে আশ্রয় নিয়েছে, এবং এটা রাজনৈতিক আশ্রয় হিসেবেই আমরা দেখছি। এখন একটা এরকম আনপ্রেসিডেন্টেড সিচুয়েশনে এরকম একজন লিডার, তাকে দিল্লিতে, ইন্ডিয়ার ক্যাপিটালে তাকে অ্যালাউ করা হয়েছে রাজনৈতিক বক্তব্য দিতে। এখন এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেটা দায়ভার তো এড়াতে পারবে না। মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট অবশ্যই এটাতে ডিরেক্টলি ফ্যাসিলিটেট করেছে বা কিছু কিছু, সেটা আমি বলছি না। তারা তো এই ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করেছে, যেটা প্রাইভেট অর্গানাইজেশন যদি তাকে ডেকে নিয়ে আসে, সেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট নন ইন্টারভেনশন পলিসি নিয়েছে, সেটা হতে পারে। বাট এইটার কারণ ভারত এগেইনস্টে সরকারের পক্ষ থেকে এর আগেও বলা হয়েছে যে ভারতে বাক স্বাধীনতা রয়েছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন হ্যাঁ, রয়েছে, হ্যাঁ, স্পিচ ঠিক আছে, রয়েছে। অবশ্যই। আমি এই সুতরাং বিষয়ে আমার সেটা নিয়ে কোনো সমস্যা এই থাকার বিষয়ে কথা আমি না। কোনো দ্বিমত করছি না। আমি বলছি যেটা করা হয়েছে। তো এটা হওয়ার পরে এখন এখানে আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশে তো একটা নির্বাচিত সরকার, এখন ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের মাধ্যমে সরকারটা এসেছে। তো এই নির্বাচিত সরকারের তো আসলে পাবলিকের, জনগণের প্রতি তার একটা দায়বদ্ধতা আছে। এখন মানুষের পালসটা বুঝতে হবে। মানুষ এই শেখ হাসিনা উনি আসবে, এই বিষয়টাতে মানুষ বা আসার পরে কি হবে বা ঘোষণা দিচ্ছে বা ওখানে বসে বসে কথাবার্তা বলছে, এই বিষয়টাতে আহ, আমি জনগণ শব্দটা আসলে তো অনেক বড়, কারণ জনগণ ধরেন যারা আওয়ামী লীগের সাপোর্টার, আওয়ামী লীগের সাপোর্টার তো সিগনিফিকেন্ট একটা এখনো আছে, কারণ বড় পার্টি। তাদের জন্য তো এটা ইট ইজ এ মিউজিক টু দেয়ার ইয়ার, রাইট? মানে শেখ হাসিনা ফিরবে। আর কিন্তু যারা তার অপোজিশন, তারা তো, তাদের জন্য এটা এক ধরনের মিশ্র খবর, কারণ শেখ হাসিনা ফিরবে কিভাবে? যেমন একটা জিনিস কি, উনি একজন কনভিক্টেড আসামি এখন, কারণ বাংলাদেশের একটা কোর্ট তাকে ডেথ সেন্টেন্স দিয়েছে। তার মানে নর্মাল নর্মাল প্রসেসটা কি হবে, যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে একটা বন্দি বিনিময় চুক্তি আছে, এক্সট্রাডিশন ট্রিটি, রাইট? সো এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে যদি ইন্ডিয়া তাকে ফেরত পাঠায়, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। তখন শেখ হাসিনা কিন্তু তার মাথায় একজন কনভিক্টেড ক্রিমিনালের তকপা নিয়েই ফিরবে। সো এই প্রসিডিওরে কিন্তু বাংলাদেশের মানুষের আপত্তি নেই। আমি আবারও বলছি, বাংলাদেশের মানুষের এই কথাটা জেনারেলাইজ করে বলছি, বাট আপনি বুঝতে পারছেন কেন বলছি, আপত্তি নেই। কিন্তু উনি যখন দিল্লিতে প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করে নিজে বলে আমি আমার দেশে ফিরে যাব, কারণ আমার দেশ ভালো নেই, দেশে জঙ্গির উত্থান হচ্ছে, দেশের ইকোনমি ভালো নেই, দেশের মানুষ ভালো নেই, যেগুলো আসলে একেবারে মিস ইনফরমেশন এবং কমপ্লিটলি এটাকে বাংলাদেশের রিয়েল সিচুয়েশনকে পোর্ট্রে করছে না, তখন অটোমেটিক্যালি তো বাংলাদেশের মানুষ এতে ক্ষুব্ধ হবে, এবং বাংলাদেশের জনগণের নির্বাচিত একটা সরকার সেই ক্ষুব্ধতারই তো একটা প্রতিচ্ছবিকে
সে কোনোভাবে রিপ্রেজেন্ট করবে, সেই স্টেটমেন্টটা আসলে আমার কাছে মনে হয় আপনি যেটা প্রথমে বলেছেন শুধুমাত্র ইন্ডিয়াকে উদ্দেশ্য করে না, গ্লোবাল অডিয়েন্সকে উদ্দেশ্য করে না, একই সাথে তার ডোমেস্টিক অডিয়েন্সকেও জানান দেওয়া যে হ্যাঁ তোমরা আমাকে নির্বাচিত করেছো, আমি তোমাদের পালসটা বুঝতে পেরেছি, আমি সেই অনুযায়ী, কারণ এই বিষয়টাতে ওই যে বললাম বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ। বেশ, So, তাহলে তাদের তাই যদি হয় statement টা আসলে ফয়সাল, দ্যাটস আ গুড পয়েন্ট। মানে আমি সেটাতেই আসছি, কারণ যেহেতু আপনি এই মুহূর্তে ঢাকায় নিজে রয়েছেন এবং আপনার দেশের মানুষের পালসটাকে এদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই আলোচনাটায় আপনাকে আমরা স্বাগত জানিয়েছি। আমি সেই জায়গায় বলি যে আরও অনেক মানুষ রয়েছেন বাংলাদেশের বুকে, তারা একটু ভিন্ন মত পোষণ করছেন গতকালকের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে স্টেটমেন্টটি। তার মধ্যে এমন একজন মানুষ আমি দেখলাম, তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, যথেষ্ট স্বনামধন্য সাংবাদিক আনিস আলমগীর, এবং তিনি লিখেছেন, আমি দেখলাম ফেসবুকে তার বক্তব্য, আমি একটু যদি পড়ে শোনাই দর্শকদেরকে। তিনি লিখছেন, অ্যান্ড আই কোট, আমার চোখে এই বিবৃতির সবচেয়ে বিতর্কিত ও গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রতিবেশীর বিরুদ্ধে সরাসরি সার্বভৌমত্বের ওপর আঘাতের অভিযোগ তোলা। ভারতের ভূমিকার কঠোর সমালোচনা করে বলা হয়েছে এই সংবাদ সম্মেলনে হতে দেওয়া একটি অ্যাফ্রন্ট টু সভরেনিটি অব বাংলাদেশ। কোনো রাষ্ট্রকে সরাসরি সার্বভৌমত্বের আঘাতের জন্য অভিযুক্ত করার মতো বিষয়গুলি কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী সাধারণত নোট ভার্বাল বা রুদ্ধদ্বার যোগাযোগের মাধ্যমে জানানো হয়। সরাসরি প্রেস বিজ্ঞপ্তিতে এত বড় অভিযোগ তোলা দ্বিপাক্ষিক সম্পর্কে দর কষাকষির জায়গা সংকুচিত করে ফেলে। এবার প্রশ্ন যেটা, যে যেহেতু একটি নতুন সরকার এই মুহূর্তে এসেছে, যারাও ফিলার্স দিচ্ছে, যারাও প্রচেষ্টা করছে সম্পর্কটাকে, যেটা ডিরেলড হয়ে গেছিলো ইউনিট সরকারের আমলে, যেটা আমরা বারবার দেখেছি, সেটাকে ব্যাক অন ট্র্যাক আনতে, এটা কি কোথাও কি এতটাই হার্ডনিং অফ স্টান্স নয় বিএনপি সরকারের পক্ষ থেকে, যে এখান থেকে তারা ফিরবেন কি করে, মানে যদি এতটাই একটা হার্ডনিং স্টান্স নিয়ে নেন ভারতের বিরুদ্ধে নিজের ডোমেস্টিক অডিয়েন্সকে কেটার করার জন্য? হ্যাঁ, এক্স্যাক্টলি। দেখেন, হার্ডেন এটা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, আমি সরকারের এখন কেউ পার্ট না, একটা সময় ছিলাম, বাট আমি সরকারের পক্ষে বলছি না, আমি আমার ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিসিস থেকে একদম, বলছি যে এটা অবশ্যই একটা হার্ডেন স্ট্যান্স। কারণ আপনি যখন একটা প্রেস স্টেটমেন্টে এই শব্দগুলা ইউজ করবেন, তখন সেটা কিন্তু এক ধরনের আপনার কঠিন, ওই যে বললাম, ক্ষুব্ধতার স্ট্যান্সকে প্রকাশ পায়। তো ডিপ্লোমেসি জিনিসটা, ধরেন আমি তো ক্যারিয়ার ডিপ্লোমেট না, আমি একটা স্যাবাটিক্যালে ডিপ্লোমেট ছিলাম, আমি বেসিক্যালি জার্নালিস্ট। বাট আমি যেটুকু বুঝেছি 14 মাসে, সেটুকু হচ্ছে যে ডিপ্লোমেসি বা কূটনীতির ব্যাপারটাই হচ্ছে যে এটা সম্পর্কে একটা ভালো কথা আছে যে কূটনীতি হচ্ছে এমন একটা ভাষা বা এমন একটা ভাষার উপরে দক্ষতা আনা যে আপনাকে বলবে গো টু হেল, বাট এমন ভাবে বলা যে ইউ আর আস্কিং মি ফর দ্য ডিরেকশন। সো এটা তো আসলে আমি ওই ভাষাতে আপনাকে বলিনি, আপনাকে ডিরেক্টলি বলেছি গো টু হেল, এবং আমি বলেইছি আপনি গো টু হেল। সো এখানে হার্ড এন্ড স্ট্যান্স অবশ্যই, কিন্তু দেখেন এই হার্ড এন্ড স্ট্যান্সটা তো আসলে এগেন আপনাকে কি বললাম যে এটা বাংলাদেশের একটা নির্বাচিত সরকার এই মুহূর্তে, এবং বাংলাদেশের যেটা হচ্ছে যে দেখেন, আপনার লম্বা সময় যদি শেখ হাসিনা সরকারের আমি প্রথম 10 বছর সম্পর্কে আমি মন্তব্য না করে শেষের 5 বছর সম্পর্কে আমি অ্যাজ এন অবজারভার এবং অ্যাজ এ জার্নালিস্ট একটা জিনিস বলতে পারি, ইট ওয়াজ এ ব্যাড টাইম, ইট ওয়াজ এ ব্যাড অটোক্রেসি।